বঙ্কিমচন্দ্রকে গ্র্যাজুয়েট পরীক্ষায় কি ফেল করিয়েছিলেন বিদ্যাসাগর? আর বিদ্যাসাগরের সাথে বঙ্কিমের যে এত এত বিরোধ, এটার কারণগুলো আসলে কি? বিরোধ থাকা সত্ত্বেও কিন্তু তাদের একটা শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক ছিল, এটাও কিভাবে সম্ভব আমরা একটু জানার চেষ্টা করি। বঙ্কিমচন্দ্র 1856 সালে প্রেসিডেন্সি কলেজে উচ্চতর পড়াশোনার জন্য ভর্তি হলেন। এর ঠিক পরের বছর অর্থাৎ 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো স্নাতক পরীক্ষা পরিচালনা করে। এই প্রথম স্নাতক পরীক্ষাতেই প্রেসিডেন্সি কলেজের স্টুডেন্ট বঙ্কিমচন্দ্র এবং তার আরেকজন সহপাঠী যদুনাথ বসুও পার্টিসিপেট করেন। পরীক্ষাটা হয়েছিল কলকাতার টাউন হলে। মজার ব্যাপার হচ্ছে সেই পরীক্ষায় বঙ্কিম সকল সাবজেক্টে পাশ করে যান, কিন্তু বাংলা সাবজেক্টে 7 মার্কে ফেল করেন। মজার ব্যাপার হচ্ছে এই বাংলা সাবজেক্টের পরীক্ষক ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফলে এই জায়গাটা থেকেই একটা বিরোধের সূত্রপাত হয় যে বিদ্যাসাগর বঙ্কিমকে ফেল করিয়েছিলেন কিনা। আবার এই যে 7 মার্কের জন্য যে ফেল করলেন, তারপরও ফেলকৃত স্টুডেন্টদের মধ্যে বঙ্কিমের নাম্বার সবচেয়ে উপরে ছিল। এজন্য পরবর্তীতে অথরিটি সিদ্ধান্ত নেয় যে 7 মার্ক গ্রেস দিয়ে বঙ্কিমকে পাশ করানো হবে। তাহলে এই বঙ্কিম কিন্তু 7 মার্ক গ্রেস নিয়ে পাশ করে গেলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েটদের একজন হলেন তিনি। কিন্তু এই যে বিদ্যাসাগরের সাথে তার এই যে ক্ল্যাশটা, সাইকোলজিক্যাল কনফ্লিক্ট, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত চালু ছিল। যেমন বিদ্যাসাগর যখন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 1856 সালে তার নিরলস প্রচেষ্টার কারণে 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়, তখন কিন্তু তার জোরালো বিরোধিতা করতেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আপনারা জানেন তার যে বিখ্যাত উপন্যাস বিষবৃক্ষ, যেটি 1873 সালে বই আকারে প্রকাশিত হয়। এই বিষবৃক্ষ উপন্যাসে তিনি কিন্তু বিধবা বিবাহকে স্বীকৃতি দেননি। এখানে যে বিধবা ছিলেন কুন্দ নন্দিনী, সেই কুন্দের যে প্রেম এবং প্রণয়কে তিনি তো স্বীকৃতি দেননি, বরং কুন্দকে কিন্তু তিনি বিষ খায় আত্মহত্যা করছেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই বিষবৃক্ষ উপন্যাসের শেষটায় তিনি লিখছেন, আমার বিষবৃক্ষ সমাপ্ত করিলাম, আশা করি গৃহে গৃহে অমৃত ফলিবে। তার মানে এই যে বিধবা বিবাহের যে প্রচলন রীতি, সেটাকে তিনি বিষ বৃক্ষের সাথে তুলনা করছে এবং এইটা সরাতে পারলে অমৃত ফলিবে, এরকম একটা চিন্তা ভাবনা করছেন। তার মানে তিনি কিন্তু বিধবা বিবাহ চালুর পুরোপুরি বিপক্ষে ছিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে এইটার যে কুন্দনন্দিনী চরিত্রকে তো তিনি মেরে ফেলেছেন, সাথে আরো একটা চরিত্র ছিলেন সূর্যমুখী। এই সূর্যমুখী চরিত্র একটা চিঠিতে লিখতেছেন, কলকাতায় এক পণ্ডিত আছেন বিদ্যাসাগর, যিনি বিধবা বিবাহকে বৈধ মনে করেন। তো যে পণ্ডিত বিধবা বিবাহকে বৈধ মনে করতে পারেন, সে যদি পণ্ডিত হয় তাহলে মূর্খ কে? তাহলে দেখেন বঙ্কিম তার চরিত্র সূর্যমুখীকে দিয়ে বিদ্যাসাগরকে সবচেয়ে বড় মূর্খ হিসেবে প্রমাণ করতে চাচ্ছেন। এবং এই ঘটনা নিয়ে যে মজার ঘটনাটা ঘটছিল, বিদ্যাসাগর একবার তারকনাথ বিশ্বাসের বাসায় একটা ভোজের আয়োজন করছিলেন এবং যে ভোজের ক্ষেত্রে বিদ্যাসাগর নিজে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করছিলেন। মেনুতে ছিল পাঁঠার ঝোল, আদা আমের মেটে অম্ল, এবং সেখানে বঙ্কিম নিশ্চিতভাবে আমন্ত্রিত ছিলেন। বঙ্কিম খাওয়ার পরে বলে, এত সুস্বাদু অম্ল আমি জীবনে কখনো খাইনি। তখন বঙ্কিমের বড় ভাই সঞ্জীব বলে, হবেই তো সুস্বাদু, এই যে রান্না করেছে বিদ্যাসাগর। তখন বঙ্কিম কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন এবং বিদ্যাসাগর ওই সুযোগটা নিয়ে বলছিলেন, না, রান্না ভালো হওয়ার কথা না, কারণ বঙ্কিমের সূর্যমুখী তো বলে বিদ্যাসাগরের চেয়ে মূর্খ বলে কিছু নাই, তো মূর্খের রান্না বিদ্বানের পেটে হয়তো সহ্য হবে না। এরকম ভাবে সবসময় কিন্তু তাদের অম্ল মধুর একটা খুনসুটি কিন্তু সবসময় কিন্তু বিরাজমান ছিল। তাহলে আসলে তাদের বিরোধের জায়গাটা কোথায়? বিদ্যাসাগর মনে করতেন এই যে কুসংস্কারের শিকড় বাংলা সমাজের গভীরে ঢুকে আছে, সেই কুসংস্কার থেকে বাঙালি সমাজকে বের করে ফেলতে হবে, কুসংস্কারের শিকড়ের মূল উৎপাটন করে ফেলতে হবে। কিন্তু বঙ্কিম চিন্তা করতেন এই যে হাজার বছরে ধরে যে ধর্ম প্রথা রীতিনীতির শেকড় বাঙালির গভীরে বিস্তৃত, সেটা যদি উপড়ে ফেলা হয় তাহলে বাঙালি জাতি একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে। এত বড় বিপ্লব একবারে সহ্য করতে পারবে না। এজন্য তিনি রক্ষণশীল ভাবে চাচ্ছিলেন এই প্রথাগুলো ধীরে ধীরে পরিবর্তন হবে, আস্তে আস্তে পরিবর্তন হবে, এত বড় বিপ্লব হঠাৎ করে নিতে পারবে না। এজন্য বিধবা বিবাহের পরে বিদ্যাসাগর যখন বহু বিবাহ রহিত করার ব্যাপারে আন্দোলন করতেছিলেন, বঙ্কিম তখন লিখছেন, বিধবা বিবাহ আইন তো করা হয়েছে, কিন্তু কয়টা বিধবা বিবাহ সম্পূর্ণ হয়েছে? 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হওয়ার 10 বছর পরে দেখা গেল মাত্র 60-70টা বিধবা বিবাহ হয়েছে। তাও সেগুলো বিদ্যাসাগর নিজস্ব অর্থায়নে করেছে, তার কলিগকে বিয়ে দিয়েছে, তার ছেলেকে বিয়ে দিয়েছে বিধবার সাথে।
তো তার কথা ছিল যে এটা আসলে আইন করে হয় না, এটা হলো আলটিমেটলি সমাজের প্রথা পরিবর্তন যদি না হয় আইন করেও খুব বেশি চেঞ্জ হয় না। তার মতামত ছিল যে বহু বিবাহ কমে যাচ্ছে, আস্তে আস্তে এটাও হয়তো কমে যাবে। এই যে দুজনের পার্সপেক্টিভ আলাদাটাই আসলে মূলত সংঘাতের কারণ, এবং সংঘাতগুলো কিন্তু অনেক সময় খুব তিক্ত হয়ে গেছে। অনেক সময় বিদ্যাসাগরকে কটাক্ষ করে বঙ্কিম বলছে যে সে তো ছেলেদের বই লিখছে, কিছু বাচ্চা কাচ্চাদের বই লিখছে, বর্ণ পরিচয় বোধোদয় এগুলো লিখছে। তার যে সীতার বনবাস সে বলছে কান্নার জোলাপ, এরকম ভাবে উপহাস করছে। এমনকি একসময় বঙ্কিম বলছিল যে বাংলার মধ্যে সংস্কৃত বড় বড় শব্দ ঢুকায় বিদ্যাসাগর তো বাংলা শব্দটাকে মাঠে মেরে দিয়েছেন। কিন্তু তাদের শ্রদ্ধাবোধটা কিন্তু ছিল। এই যে অম্লমধুর সম্পর্কের মধ্যে কিন্তু অপমানের বিষয়টা কিন্তু কখনো আসে নাই। যেমন বঙ্কিমের ভাইপো সতীশচন্দ্র চট্টোপাধ্যায়ের বিয়েতে সতীশচন্দ্র ধার করে অনেক দামি পোশাক নিয়ে আসছিলেন বর সাজার জন্য, অনেক রাজপুত্রের মতো। তো বর যখন নামতেছেন তখন সতীশচন্দ্র বাম হাত দিয়ে বিদ্যাসাগরকে সরাই দিয়েছিলেন যাতে তার পোশাকটা নষ্ট না হয়। কিন্তু তখন বঙ্কিম সাথে সাথেই কিন্তু তার ভাইপো সতীশচন্দ্রকে ধমক দিয়ে বলে, তুমি জানো এটা কি? এটা হলো বিদ্যাসাগর, তুমি এখনই তার কাছে মাথা নিচু করে ক্ষমা চাও। সতীশচন্দ্র কিন্তু ক্ষমা চেয়ে বিদ্যাসাগরের কাছে মাপ চেয়েছে। তার মানে শ্রদ্ধাবোধটা কিন্তু ঠিকই ছিল। আবার যখন দেখা গেছে যে একজন এসে বিদ্যাসাগরের কাছে বঙ্কিমের নামে বদনাম করতেছে যে বঙ্কিম সারা রাত অফিস করে আর সারা রাত বাইজি বাড়িতে থাকে, সেটাকেও কিন্তু বিদ্যাসাগর পজিটিভলি নিয়ে সে ওই কথাটাকে পাত্তা না দিয়ে বলছে এত ব্যস্ত একজন মানুষ তারপরেও বিষবৃক্ষ আনন্দ মঠের মতো এত বিখ্যাত উপন্যাস লিখতে পারে, তার প্রতি তো শ্রদ্ধায় আমার মনটা ভরে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে 1891 সালে বিদ্যাসাগর যখন মারা যায় 1894 সাল পর্যন্ত কিন্তু আরো 3 বছর বঙ্কিম বেঁচে ছিলেন, এবং তার মৃত্যুর পরের সময়গুলোতে তিনি কিন্তু আর কখনোই বিদ্যাসাগর নিয়ে খারাপ কিছু বলেন নাই। এবং তিনি যখন ঈশ্বরচন্দ্র গুপ্তের বইগুলো একসাথে করে প্রকাশ করতেছিলেন সেগুলোর ভূমিকায় লিখলেন যে বিদ্যাসাগরই আসলে বাংলা ভাষার ভিত্তিটা প্রতিষ্ঠা করে দিয়েছে, বাংলা গদ্যের সেই মূলধনকে পুঁজি করেই কিন্তু আমরা চলতেছি। তার মানে দুজনের ভিন্নতা ছিল, পার্সপেক্টিভ ছিল, দুজন দুইভাবে বাংলা এই জনগোষ্ঠীর জাগরণের চেষ্টা করছিলেন, কিন্তু তাদের মধ্যে কখনো অপমান বোধের বিষয়টা আসেনি, শ্রদ্ধা বোধের বিষয়টাই কিন্তু ছিল। সবাইকে ধন্যবাদ।